হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে যে গল্পটা তোমাদেরকে আমি শোনাবো, সত্যি অদ্ভুত একটা গল্প, আমার জীবনের গল্প। তো চলো আমি তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করি। তো বন্ধুরা, আমার জন্মের পরপর আমার মা মারা যায়। তো বাবা বিয়ে করে অন্য জায়গায় চলে যায়। তো আমি আমার নানা নানির বাড়িতেই বড় হই। আমার নানা নানি বেঁচে থাকা অবস্থায় আমাকে অনেক যত্ন করতো, আমাকে অনেক ভালোবাসতো, অনেক আদর করতো। তো যাক, আমি বড় হওয়ার পর মনে করো যখন আমার বয়স হচ্ছে 9 বছর, তখন আমার নানু মারা গেল। মারা যাওয়ার পর আমার নানা বেঁচে থাকলো। তো নানার অবস্থা তো একদম খুবই খারাপ, খুবই খারাপ। মামি ছিল, মামি তেমন একটা যত্ন আদি করতেন না, যেহেতু জয়েন্ট ফ্যামিলি। আমার একটাই মামা ছিল। তো আমার নানু মারা যাওয়ার পর নানা খুবই অসুস্থ হয়ে পড়েন। নানাকে অনেক জায়গায় নিয়ে যায় মামা ট্রিটমেন্ট করার জন্য। তো নানার স্বাস্থ্যের কোনো অবনতি ছাড়া উন্নতি ঘটেন না। এভাবে আমার নানাও চলে যান দুনিয়া থেকে। যাওয়ার পর খুবই চিন্তায় দুঃখে আমার মামা এই ভালো থাকে এই ভালো থাকে না, মন মানসিকতা অনেক খারাপ। সারাক্ষণ ব্যবসার চাপ আছে, সংসারের চাপ আছে, এর মধ্যেও মসজিদে নামাজ পড়েন। সব কিছু মিলিয়ে সে মানে এক প্রকার হতাশ। বাবা মা দুজনেই চলে গেছে। তো মামিটা একটু কিরকিটে টাইপের ছিল। যেই থাক, নানা নানি চলে যাওয়ার পরে হচ্ছে আমি একাই হয়ে গেলাম। কারণ আমার মা তো নাই, আর বাবা তো আমার কখনো খোঁজ খবরই নেন নাই। এহেন অবস্থায় আমি সব কিছুকে, দুঃখ কষ্ট সব কিছু, হারানোর বেদনা সব কিছুকে দাবিয়ে রেখে আমি একটাই লক্ষ্য রেখেছিলাম যে আমাকে লেখাপড়া করতে হবে, মানুষ হতে হবে, ভালো চাকরি করতে হবে, আর নিজের জীবনটার উন্নতি নিজেকেই করতে হবে, কারণ আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। নানা নানি চলে যাওয়ার পর আমি আরও ভেঙে পড়ি। তারপরও আমি লেখাপড়া কোনো অবস্থায় বন্ধ করিনি, কারণ লেখাপড়াটাও যদি আমার জীবনে না থাকে তাহলে তো আমি আর কিছুই করতে পারবো না, এটা ভেবে। যাই হোক, আমি লেখাপড়া করতেই থাকলাম। তখন আমি ক্লাস 9-এ পড়ি। কিন্তু আমার মামাতো ভাই বোন যারা ছিলেন, মামাতো বোনটার বিয়ে হয়ে গেছে। ও হচ্ছে ওর স্বামীর বাড়িতেই থাকে। ওরা মাঝে মধ্যে বেড়াতে আসে এই বাড়িতে। মামি তেমন একটা বাড়িতে থাকেন না। ওই রান্না বাড়া, খাওয়া দাওয়া, তারপরে এই বাড়ি ঘুরে ও বাড়ি ঘুরে। জানোই তো যে গ্রামের মহিলারা একটু কাজ কাম ফ্রি হয়ে গেলে ওই দেখা যায় 4 বাড়ির মহিলা এক জায়গায় হইছে হইয়া ও বাড়িতে কী হচ্ছে সেই কথা, এ বাড়িতে কী হচ্ছে সেই কথা, এগুলো নিয়ে প্রচণ্ড বলা বলি করে। তারা বসে বসে এক প্রকার মিটিং দরবারি করে। গ্রামে ম্যাক্সিমাম এই ধরনের কাজগুলো হয়ে থাকে। তোমরা যারা গ্রামের আছো তোমরা এই বিষয়গুলো জানবে। যাই হোক, আমি কি বলে, লেখাপড়া করতেছি করে আমার মতো করে আমি চলি। মাঝে মধ্যে মামি দিলে খাই, না দিলে অনেক সময় না খেয়েই থাকি। তবে হ্যাঁ, কাজ কামের কথা বললে আমি সেটা মামিকে করে দিই। যেহেতু আমি এখানেই থাকি, মামির সাথে তেমন একটা আমার কখনো বাজাবাজি হয়নি। যদিও উনি মুখ কালা করেন, চোখ কালা করেন, কথায় কথায় খোঁটা দেন। ভাবতাম যে ভাগ্যই যখন সাথ দেয়নি, এই কথায় আর কি আসবে যাবে, এই বলে নিজেকে মানিয়ে নিতাম। সেদিনও আমি ক্লাস শেষ করে বাড়িতে আসি। মামি কাজকাম শেষ করে মামির বাপের বাড়িতে চলে গেল। ওনার নাকি ভাইয়ের বিয়ে, সেখানে গেছে। মামাও গেছে সাথে। তারপরে আমার মামাতো ভাই যেটা আছে ও আর যায়নি। ও হচ্ছে ইউনিভার্সিটিতে পড়তো। ও বাড়িতে আসছে, আমাকে এসে বলতেছে, রিঙ্কি শুনতো। আমি বললাম, হ্যাঁ বলো ভাইয়া, কী হয়েছে? আর তেমন কিছু হয়নি। ঘরে খাবার টাবার আছে? আমাকে, হ্যাঁ অবশ্যই আছে, তুমি বসো, আমি তোমায় খেতে দিচ্ছি। পরে আমি ওকে খাবার দিলাম। দেওয়ার পর কথাই বলতেছিলাম বসে বসে। ও আমাকে জিজ্ঞাসা করো, তোর লেখাপড়া কেমন চলছে? তারপর আমি বললাম, হ্যাঁ ভালো চলছে তো লেখাপড়া, চেষ্টা করতেছি আমি। এতদিন বাড়িতে যা যা হলো তার কারণে তো ব্রেন টিউব প্রেশার ছিলই আগে থেকে। আমি কাভার করার চেষ্টা করতেছি যাতে পড়াশোনায় আরও মনোযোগী হয়। তো ও বললো, হ্যাঁ মনোযোগী হবি, বুঝছিস? এবার আমাকে 1 কাপ চা খাওয়া না, একটু দুধ দুধ করে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো আমি দুধ
বের করে ফ্রিজ থেকে আমি হচ্ছে ওর জন্য দুধ চা করতেছি। ও এর মধ্যে পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে আমি বললাম, কী রে, কী করতেছিস, ছাড় আমাকে। কয়, না, তোকে আজকে খুব সুন্দর লাগতেছে রে। আমি বললাম, লাগতেই পারে, এটা অস্বাভাবিক কী বলতো। বলছে, মন তো অনেক কিছু চাচ্ছে। আমি ওকে বললাম, কী চাচ্ছে তোর মন, ছাড় আমাকে। না, ছাড়ার জন্য কি ধরেছি? তো আমিও কিছু বললাম না, বললাম, পাগলামি করিস না, ছেড়ে দে। আমি ভাবছি যে এমনিতে হয়তো বা। তো এটা ভাবার পর ও আমাকে না ছেড়ে উল্টো আমাকে ঘুরিয়ে নিয়ে বলতেছে যে, রাখ ওসব, চুলো বন্ধ করে দে, আমরা পরে চা খাবো, এদিকে আয়। আমি বললাম, না, তুই চাটা খেয়ে নে, তোর ভালো লাগবে, অনেক জার্নি করে এসেছিস, তার উপরে লেখাপড়ারও চাপ আছে, তুই খা, তোর ভালো লাগবে। তো এই কথা বলার পর ও কোনো কথাই শুনলো না আমার। আমার বুক থেকে ওড়নাটা টান দিয়ে ছুঁড়ে ফালাই দিল। দেওয়ার পরে আমি হাত দুইটা বুকে, আমি, কী করতেছিস তুই, অসভ্যতামি করছিস কেন? বলতেছে, না, কোনো অসভ্যতামি নয়, আমি তোকে অনেক অনেক ভালোবাসি, তুই কল্পনাও করতে পারবি না। এই কথা বলে, বাড়ির সম্মান বাইরে বের করিস না, চেঁচামেচি করিস না, এদিকে আয়, আজকে তোকে অনেক 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 আদর করবো। এই কথা বলেই ও হচ্ছে আমার, মানে কি বলবো তোমাদেরকে, এমনভাবে আমাকে আদর করতে থাকলো যে আমিও প্রথমে একটু মোচড়ামুচড়ি করছিলাম, যখন ও আমাকে চুমোতে থাকলো আর আমি পাগল হয়ে গেলাম। যাওয়ার পর ও মনে করো ইচ্ছা মতো আমাকে আদর করতে থাকলো। তারপর আমি অনেক অনেক মজা পাইছি, কারণ ওর হচ্ছে স্ট্রবেরি খাওয়ার স্টাইল, ধরার স্টাইল, তারপরে হচ্ছে কি বলবো, ওর নেটওয়ার্ক যে এত হাই, সত্যি অনেক অনেক মজা পেয়েছিলাম। তো এভাবেই কেউ বাড়িতে না থাকলে আমরা প্রতিদিনই মোটামুটি, প্রতিদিন তো হতো না, প্রায় প্রায় যখনই বাড়িতে ফাঁক পেতাম তখনই ও আমার সাথে এটা করতো। তো আমিও চুপচাপ থাকতাম, কারণ আমার অনেক অনেক ভালো লাগতো। বললামই তো, ও স্ট্রবেরি খুব সুন্দর করে করে খাইতো, আর এমনি তো রসালো স্ট্রবেরি, ওগুলো মুখে দিলে তো যেন মুখ ভরে যাবে, আর মজাই মজা। তো এভাবে এই স্ট্রবেরিগুলোকে খুব সুন্দর করে করে খেত। খাওয়ার পর আবার পুকুরে নেমেও খুব সুন্দর করে করে পুকুর খেত। খাইয়া তারপর হচ্ছে যে ওর হাই ফুল নেটওয়ার্ক মেশিন পুকুরে নামায়া যখন মনে করে মেশিন ছেড়ে দিত, তখন তো জলে আর জলে ভরে যেত। তো খুবই মজা পেতাম আমি। তো এই জন্য আমি কাউকে কিছু বলি নাই। তো এভাবে হতে হতেই বেশ কিছুদিন কেটে গেল। যাওয়ার পর যেটা হইল, আমি হচ্ছে অন্তঃসত্ত্বা হয়ে গেলাম। তো আমি তো বিষয়টা বুঝতাম না। পরে আমি বমি করতাম, ভাত খেতাম না। বিষয়টা মামি ফলো করার পর বলছে, এই কী হয়েছে রে, তুই এভাবে করছিস কেন? আমি বললাম, জানি না কী হয়েছে। পরে আমি ওকে বললাম যে, দেখ, এরকম কেন লাগে? পরে বললো, এই অন্তঃসত্ত্বা হয়ে যাসনি তো? পরে বিষয়টা মামি মানে খুব ভালোভাবে অবজারভেশন করলো। করার পরে আমাদের ওখানে মানে একজন গাইনি দেখাইলো আমাকে। দেখানোর পর জানতে পারলো যে আমি প্রেগনেন্ট। পর বলে, এটা কী হয়েছে, কোথা থেকে হয়েছে, কীভাবে করছিস? পরে আমি বললাম, কোথায় থেকে করব, তোমার ছেলেই তো করেছে এগুলা, আমার কী দোষ? তোমরা কেউ বাড়িতে না থাকলেই তো আমার উপরে ঝাঁপাই পড়তো। এভাবে বলার পর তো ওকে আমাকে একসাথে বসানো হইলো। মামাও ছিল সেদিন। মামা বললো যে, আমি কখনো তোদের কাছ থেকে এটা আশা করিনি, ঠিক আছে, আমার মেয়েটারও তো কেউ নাই, সুতরাং ও আমার বাড়ির মেয়ে, ও আমার বাড়িতেই থাকবে। পরে হচ্ছে আমাদের দুইজনের বিয়ে দিয়ে দেয়, আর আমাদের বাচ্চাটাও পৃথিবীতে আসে। সেই থেকে আমরা ভালোই আছি। তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করলাম কেন জানো? দেখো, ও তো আমাকে বিয়ে করেছে, ইনফ্যাক্ট আমার বাচ্চাটাও পৃথিবীতে এসেছে, আর আমরা ভালো আছি, খুব সুখে শান্তিতে সংসার করছি। আর আমার মামার একটাই ছেলে। আমার মামার মোটামুটি যে অবস্থান আছে তাতে আর কিছু হোক বা না হোক, তেমন কোনো বিলাসিতা না হলেও ডাল ভাতে দুবেলা খুব আরামায়েশে সম্মানের সাথে সময়টা কেটে যাবে বাকি জীবনটা। তো আমার মেয়েটা এখন ক্লাস 5-এ পড়ে। এই হচ্ছে আমাদের জীবন কাহিনী। তো আমার সাথে তো ন্যায় হয়েছে, তোমাদের সাথে নাও হইতে পারে। সেক্ষেত্রে আসলে সবাইকে হিসাব কিতাব করে হচ্ছে যে পাটা ফালানো উচিত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে একদম ভুলবে না। আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল যেটা বাজিয়ে রেখো, তাহলে প্রথমেই যে নতুন গল্পগুলো ছাড়া হবে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।